হ্যালো ডাবার্স, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি। ক্লাস 12 সেমিস্টার 4 এর কালকে তোমাদের কি পরীক্ষা? রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। তো দেখো, রাষ্ট্রবিজ্ঞানের মোস্ট ইম্পোর্টেন্ট ৬ নম্বরের প্রশ্ন এবং ৪ নম্বরের প্রশ্ন কিন্তু ইতিমধ্যে তোমার ভিতরে দিয়ে দিয়েছি। এবং ২ নম্বরে কোন কোন প্রশ্ন এগুলোও কিন্তু আমরা আগের একটা ভিডিওতে দিয়েছি। কিন্তু আজ মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। দেখো, এবছরের প্রশ্ন তাৎপর্য দেখে তোমরা অনেকেই বুঝতে পারছো যে প্রশ্ন কিন্তু একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। মানে গতানুগতিক যেগুলো মোস্ট ইম্পোর্টেন্ট হিসাবে আমাদের শিক্ষকরা দেখিয়েছে, সেই সব কিন্তু তুলনামূলকভাবে কি অনেকটা সেইভাবে আমাদের পরীক্ষায় কম আসছে। তো দেখো, তার উপরে ভিত্তি করে আমরা এই সাজেশনটা ভিডিও তৈরি করেছি। এই প্রশ্নগুলো তুমি অবশ্যই কমপ্লিট করে যাবে। দেখো, আমরা জানি আমাদের পরীক্ষায় ২ নম্বরের মোট প্রশ্ন লিখতে হবে কয়টা? ৫টা। অর্থাৎ 2x ফর্মুলা অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় থেকে ২টো প্রশ্ন দেওয়া থাকবে, আমাদের একটা করতে হবে। অর্থাৎ ১০টা প্রশ্ন থেকে আমাদের ৫টা ২ নম্বর প্রশ্নের আনসার করতে হবে। চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দেখা যাক কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে তোমার জন্য। দেখো, প্রথম যে অধ্যায়টা আছে আন্তর্জাতিক সম্পর্ক, ধারণা ও তত্ত্ব। ১ নম্বরে আছে বাস্তববাদ মতবাদের দুজন প্রবক্তার নাম লেখো। ২ আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির সংজ্ঞা দাও। দেখো, এটা যদি আমাদের বিস্তারিত আসে তাহলে কিন্তু আমাদের কি করতে পারতে পারে, এখান থেকে ৬ নম্বরের প্রশ্ন আসতে পারে। ৩ বাস্তববাদের দুটি বৈশিষ্ট্য লেখো। ৪ নয়া বাস্তববাদের দুজন প্রবক্তার নাম লেখো। ৫ মার্কস ও লেনিনের গুরুত্বপূর্ণ বইগুলির নাম কি? ৬ উদারনীতিবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো, উদারনীতিবাদের বৈশিষ্ট্য কিন্তু এটা আমরা ৬ নম্বরে পড়েছি। ৬ নম্বরে পড়েছি, যখন দুটো বৈশিষ্ট্য দেবে আমরা ছোট করে লিখে দেবো দুটো। ৭ দাগে আন্তর্জাতিক সম্পর্কের দুটি বৈশিষ্ট্য লেখো। ৮ দুজন আদর্শবাদী তাত্ত্বিকের নাম লেখো। ৯ উদ্ধৃত মূল্যের তত্ত্ব কি? ১০ নয়া বাস্তববাদের দুজন প্রবক্তার নাম লেখো। দেখো, যে নয়া বাস্তববাদ, নয়া উদারনীতিবাদ, এই জায়গাটা কিন্তু একটু বেশি ভালো করে দেখে যাবে সবাই। দেখো, আদর্শবাদ বলতে কি বোঝো? ওয়েস্টফেলিয়া চুক্তি কি? দেখো, তারপর আছে এখানে আর কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। জাতীয় সত্য বলতে কি বোঝায়? শক্তির ভারসাম্য কি? নয়া বাস্তববাদ কি? এই নয়া উদারনীতিবাদ, এই সমস্ত জায়গা কিন্তু খুব সুন্দর করে দেখে যাবে। ঠিক আছে? উদারনীতিবাদ কি? চলো, তারপরে ইউনিট 2 সার্ক আঞ্চলিক সংস্থা। দেখো, আঞ্চলিক সংস্থা এখানে কি আছে? ইউরোপীয় ইউনিয়ন আছে, সার্ক আছে, এশিয়ান আছে। আমরা এখান থেকে যদি বড় প্রশ্নগুলো ৪ নম্বরের প্রশ্ন আসবে, বড় প্রশ্নগুলো যদি আমরা খুব সুন্দর করে পড়ি তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো? এখান থেকে ২ নম্বরের প্রশ্নের আনসার করতে পারবো। তারপরেও দেখো, এই প্রশ্নগুলো একটু দেখে যেও। কি কি আছে? সার্কের পূর্ণ নাম কি? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আসিয়ানের পূর্ণ নাম কি? সাপটা কি? আঞ্চলিক সহযোগিতা কাকে বলে? আসিয়ানের মূল উদ্দেশ্য কি? সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রিক্স বলতে কি বোঝো? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ৮ দাগে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য কত? ৯ সার্কভুক্ত দেশগুলোর নাম লেখো। সার্কের দুটি উদ্দেশ্য লেখো। ইউরোপীয় ইউনিয়নের দুটি উদ্দেশ্য লেখো। দেখো, এখান থেকে কিন্তু বেশিরভাগ আমরা কি শর্ট ফর্মের উত্তরগুলো দিয়েছি। কেননা বড় প্রশ্ন যেগুলো তুমি পড়েছো সেখান থেকে যদি বৈশিষ্ট্য আসে, উদ্দেশ্য আসে, ব্যর্থতা আসে সার্কের, সেগুলো অবশ্যই সেখান থেকে তোমরা লিখতে পারবে। চলো, তারপর দেখো আমাদের সব থেকে বড় যে ইউনিট, অর্থাৎ ইউনিট 4। দেখো, এখানে আমরা কি আছে? মন্ত্রী পরিষদের কাজ কি? ইমপিচমেন্ট কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর কি অনাস্থা প্রস্তাব কি? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করায় এবং তাকে কিভাবে অপসারণ করা যায়? দেখো, অপসারণ সময় কোনটা? ইমপিচমেন্ট পদ্ধতি। ৫ দেখা আছে বিটো ক্ষমতা কি? পকেট বিটো কি? ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে, কি কি? এটাও খুব গুরুত্বপূর্ণ। আর ৮ দেখা আছে ভারতের রাষ্ট্রপতি দুটি বিশেষ অধিকার লেখো। দেখো, রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? কোন বিলে রাজ্যপালের অনুমতি ছাড়া রাজ্য আইনসভায় উত্থাপন করা যায় না? ১০ দাগ রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো? ১১ দাগ আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো, আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য, আমলাতন্ত্র কাকে বলে সেটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। আমলাতন্ত্র কারা? আইপিএস, আইএএস, এরাই তো আমলা। তার মানে কি রাজ্য বা কেন্দ্রের উচ্চ পদস্থ সরকারি কর্মচারীদের কি বলা হয়? আমলা বলা হয়। ১২ দাগ বন্দি পৃথকীকরণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রাইব্যুনাল কি? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আছে। সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয়? দেখো, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী কিন্তু তোমার পরীক্ষার জন্য ৬ নম্বরে খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের এলাকা কয়টি ও কি কি? বিচার বিভাগের সক্রিয়তা বলতে কি বোঝায়? সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে অপসারণ করা যায়? তারপরে কি ১৮ থেকে জনস্বার্থ মামলা বলতে কি বোঝো? ক্রেতা সুরক্ষা আদালতের কাজ কি? ক্রেতা সুরক্ষা আদালতের কয়টি স্তর রয়েছে, কি কি? দেখো, ক্রেতা সুরক্ষা আদালতটাও কিন্তু আমরা কি করেছি? ৬ নম্বরের জন্য ইম্পর্টেন্ট করেছি। ক্রেতা সুরক্ষা আদালত মানে ক্রেতা, মানে আমি একজন ক্রেতা। মনে করো আমি একটা পেন কিনতে গেলাম, আমি কোনো পরিষেবা নিতে গেলাম, সেখান থেকে যদি আমি কোনোভাবে প্রতারিত হই তাহলে কি করতে পারি? আমি ক্রেতা সুরক্ষা আদালতে যেতে পারি। তো চলো, তারপর কি আছে? পঞ্চম অধ্যায়। এখান থেকেও সেম একটাই কথা বলবো যে ৪ নম্বরের প্রশ্ন আসবে। ৪ নম্বরের প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়ে যাবে। দেখো, তুমি যদি এখান থেকে ৪ নম্বরের প্রশ্নগুলো ভালো করে পড়তে পারো তাহলে যদি কোনো বৈশিষ্ট্য আছে, যদি কোনো দেখা যাচ্ছে কি যে তাৎপর্য আসে, তাহলে কিন্তু তুমি সেখান থেকে খুব সুন্দর করে লিখতে পারবে। আমাদের এখান থেকে কোনগুলো দেখবো? দেখো, আমরা সিপকো আন্দোলন কি? ২ দাগ সিপকো আন্দোলন কবে কোথায় শুরু হয় এবং দুজন নেতার নাম লেখো।
তারপরে এখানে সেম তাই এই আছে কি নর্মদা বাঁচাও আন্দোলন কি, নর্মদা বাঁচাও আন্দোলনে দুজন নেতার নাম লেখো। তারপরে কি আছে ৭ দাগ নাগরিক সমাজ বলতে কি বোঝায়, এর দুটি উদ্দেশ্য, এবং ৫ দাগ নাগরিক আন্দোলন বলতে কি বোঝায়, এর দুটি উদ্দেশ্য লেখো। তাহলে দেখো এখান থেকে মাত্র কয়টা প্রশ্ন আছে, ৫টা, এবং বড় প্রশ্নগুলো অবশ্যই খুব সুন্দর করে দেখে যাবে। দেখো তারপর আছে আমাদের কি ৬ষ্ঠ অধ্যায়, সংবিধান সংশোধন বলতে কি বোঝায়, ভারতের সংবিধান সংশোধনের সম্পর্কে কত নাম্বার ধারায় লেখা আছে? কমেন্টে জানাও তো এই প্রশ্নটার উত্তর। সংশোধনের কত নাম্বার ধারা? এই প্রশ্নটা কিন্তু তোমাদের ৪ নাম্বারের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের এই অধ্যায় থেকে যে ৪ নাম্বারের প্রশ্ন আসবে সেটার জন্য কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। ২ দাগে স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়? পঞ্চায়েত রাজ ব্যবস্থার স্তর কয়টি কি কি? এটাও ৩ নাম্বারও আসতে পারে কিন্তু। মানে তখন ৩ নাম্বার আসলে অবশ্যই একটু বিস্তারিত লিখতে আসবে এখান থেকে। ৪ দাগ ৭৩তম সংবিধান সংশোধনী কবে কার্যকর হয় এবং এটি কিসের সাথে সম্পর্কিত? ৭৩ অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের সাথে সম্পর্কিত। এটাও আমাদের এখানে একটু ডিটেইলস অর্থাৎ আমরা যদি কি ৪ নাম্বারে পড়ি তাহলে এটা লিখতে পারবো। গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস লেখো। দেখো এই যে আয়ের, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের আয়ের উৎস। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে মাথায় রাখবে সবসময়। কারণ আয়ের উৎস মানে কি? যে কোথা থেকে টাকা আসে। তুমি তার উপরে দিতে পারো। রাজ্য সরকারের কাছ থেকে আসে, কেন্দ্র সরকারের কাছ থেকে আসে, সেটা লিখে দিলেও কিন্তু একটা অলরেডি উৎস তুমি একটা জানতে পারছো। ৬ দাগ গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয়? দেখো পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের উৎস লেখো। দেখো সেম ভাবে তুমি লিখলে পারবে। ৮ দাগ কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়? ৯ পৌরসভায় যে কোনো দুটি কাজের উল্লেখ করো। কলকাতা কর্পোরেশন কি কি কমিটি রয়েছে? ১১ দাগ কলকাতা কর্পোরেশন কিভাবে গঠিত হয়? ১২ গ্রাম পঞ্চায়েতের দুটি স্বেচ্ছাধীন কাজ উল্লেখ করো। দেখো ১৩তে আছে ৭৩তম সংবিধান সংশোধনের সংশোধন কি? আর ১৪তে আছে কি আইনের দুটি বৈশিষ্ট্য লেখো। তারপর কি ১৫তে গ্রাম সভা কাকে বলে? এই প্রশ্নটা আইনের দুটি বৈশিষ্ট্য এখানে মেবি মিস্টেক আছে এখানে। আইনের দুটি বৈশিষ্ট্য এখানে তোমাদের এই সিলেবাসে নেই। দেখো কি বলেছে গ্রাম পঞ্চায়েত কাকে বলে? ১৬তে ৭৪তম সংবিধান সংশোধনের আইনের দুটি বৈশিষ্ট্য। অর্থাৎ দেখো এখানে আইনের দুটি বৈশিষ্ট্য বলতে এর আইনের দুটি বৈশিষ্ট্য কথা বলা হয়েছে। দেখো ১৭তে তাকে বড় কমিটি কাকে বলে, কিভাবে গঠিত হয় এবং এর কাজ কি? এবং ১৮ থেকে ৭৪তম সংশোধন আইনে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার কোন পরিবর্তন হয়েছিল? এবং ১৯ এ ন্যায় পঞ্চায়েত কি? ন্যায় পঞ্চায়েতটা কি? এটা খুব সুন্দর করে দেখে যাবে। দেখো এই ছিল তোমাদের মোস্ট ইম্পোর্টেন্ট ২ নম্বর প্রশ্নগুলো। দেখো পরীক্ষা যেহেতু খুবই সন্নিকটে, এই প্রশ্নগুলো তাড়াতাড়ি একবার দেখে যাও। দেখো আমি তোমাকে বলবো নতুন বড় প্রশ্ন আর দেখার দরকার নেই। অন্তত শর্ট গুলো অর্থাৎ ২ নম্বরের প্রশ্নগুলো একবার চোখে দেখে যাও। আশা করি তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে। দেখো আমরা এখানে আজকেই উদারনীতিবাদ এবং যে মোস্ট ইম্পোর্টেন্ট ৬ নম্বরের প্রশ্নগুলো আছে আমরা ৩-৪টে প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব। যদি তোমার এই প্রশ্নগুলো মুখস্থ থাকে তাহলে তোমার এই প্রশ্নগুলো দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু যাদের এই প্রশ্নগুলো মুখস্থ নেই তারাই একবার হলো ভিডিওটা দেখে যেও। আশা করি পরীক্ষায় তোমার উপকার হবে।